নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভদৃষ্টি, কলমে দেবিকা সাহা। আজকে রাতে নীলাভর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান আছে। সেই নিমন্ত্রণ রক্ষায় দেবাড়ির প্রায় সকলেই রেডি হয়ে নিয়েছে। শুভ আর ওর দাদা দীপঙ্কর একটু আগে বেরিয়েছে গ্যারেজ থেকে গাড়ি দুটোকে বের করতে। সবাই যেহেতু যাবে তাই দুটো গাড়ি লাগবে। আজকে ড্রাইভারকে বলেনি যেতে, যে কোনো ফ্যামিলি প্রোগ্রাম হলে বাড়ির ছেলেরাই মোটামুটি ড্রাইভ করে। এদিকে মহিলা মহল এখনও রেডি হয়েও পারেনি। মেয়েদের এমনিতেও যে রেডি হতে সময় লাগে তা এ বাড়ির মেয়েদের রেডি হওয়ার গতি দেখে আরও একবার প্রমাণিত হলো। জয়শ্রী দেবী বেশ কিছুক্ষণ হলো রেডি হয়ে ডাইনিং রুমের সোফার ওপর বসে আছেন। দৃষ্টিও এই সবে রেডি হয়ে নামলো ওপর থেকে। ওদিকে শালিনী তো এই কিছুক্ষণ আগে ছেলেকে রেডি করিয়ে ঠাম্মার পাশে বসিয়ে দিয়ে গেছে। ওর নাকি এখনও কিছুক্ষণ সময় লাগবে টাচ আপের জন্য। এর মাঝে আরও কিছু সময় কেটে যাওয়ার পরে এদের রেডি হতে না দেখে জয়শ্রী দেবী একটু রেগেই গেলেন। হাজার হোক একটা বাড়িতে যাচ্ছে, হাতে একটু সময় না নিয়ে গেলে কি করে হয়। তবে ঠিক এই সময়ে আহিলির ওপর থেকে নামতে দেখে জয়শ্রী দেবী একটু অবাক হয়ে তাকালো মেয়ের দিকে। বলা বাহুল্য আহিলিকে খুব সুন্দর দেখাচ্ছে, কিন্তু প্রশ্নটা সেটা নয়। এত সুন্দর করে আহিলি কতবার নিজে থেকে সেজেছে সেটা জয়শ্রী দেবী হাতে গুনে বলে দিতে পারবেন। একটা খটকা তো মেয়েকে নিয়ে রয়েই যাচ্ছে। এই কয়েকদিন আগে একটা সম্পর্ক নিয়ে মায়ের কাছে বলেছে, যদিও তারপর ওই ছেলেটাকে নিয়ে খুব বেশি কথা হয়নি আহিলির সঙ্গে, কিন্তু তার মাঝেই আবার কেমন যেন লাগছে ব্যাপারটা। না, আহিলির সঙ্গে একবার কথা বলতে হবে। আপাতত ভাবনাকে আর না বাড়িয়ে ওরা বেরিয়ে এলো বাড়ি থেকে। উদ্দেশ্য নীলাভর বার্থডে পার্টি। এতক্ষণ চাইলেও দৃষ্টিকে নিজের কাছে পায়নি শুভ। সবসময়ই কেউ না কেউ ছিল ওদের পাশে। তবে এই বাড়িতে পৌঁছতেই যে যার মতো ব্যস্ত হয়ে যাওয়ার সুযোগটাকে কাজে লাগালো শুভ। দৃষ্টির হাতটা ধরে সবার চোখের আড়ালে নীলাভদের বাড়ির সামনে গেটের পাশে নিয়ে এলো। আজকে দৃষ্টি কচি কলাপাতা রঙের একটা শাড়ি পরেছে, আর তার সঙ্গে নিজের আঁকা এবং বানানো হ্যান্ডমেড জুয়েলারি। কপালে চওড়া করে সিঁদুরটা পরায় বেশ অন্যরকম লাগছে মেয়েটাকে। সাধারণত এসব অনুষ্ঠানে সবাই একটু আধুনিকতার সাজেই নিজেকে সাজায়, তবে দৃষ্টি একদম নিজের মতো করে নিজেকে সাজিয়েছে। আধুনিকতার সামান্য ছোঁয়া থাকলেও তার মধ্যে ওতপ্রোতভাবে মিশে আছে নববিবাহিতা বধূর আভিজাত্য। ভালো লাগছে দেখতে। একটা ছবি নিতে পারি ম্যাডাম আপনার সঙ্গে? নিজের প্রতি শুভর মুখ থেকে এরকম প্রশংসা শুনে একটু লজ্জাই পেল দৃষ্টি। তবে ভালো লাগলো। মনে মনে ও তো নিজেও শুভর মুখ থেকে শোনার অপেক্ষাতেই ছিল ওকে কেমন লাগছে তার। থ্যাংক ইউ, তোমাকেও সুন্দর দেখাচ্ছে আর খুব হ্যান্ডসাম। শেষের কথাটা বলবো কি বলবো না ভেবে শেষমেশ অনেক সাহস সঞ্চয় করে ধীর গলায় শুভকে উদ্দেশ্য করে বলেই দিল, যদিও শুভ নিজেও এমন কথা শুনতে পারে তার জন্য প্রস্তুত ছিল না। একটু আর চোখে দুষ্টুমি হাসি নিয়ে দৃষ্টির দিকে তাকালো। নিজের পার্স থেকে ফোনটা বের করে শুভর একটু কাছে সরে এসে সেলফি ক্যামেরায় মুহূর্ত বন্দি করলো নিজেদের এই সুন্দর মুহূর্তটাকে। মুহূর্তরা বন্দি থাকুক মনের খাতায়, মুহূর্তরা ভালো থাকুক গ্যালারির পাতায়। এখানে আসার পর নীলাভর সঙ্গে বেশ কয়েকবার দেখা হয়েছে আহিলের, তবে খুব বেশি কথা হয়নি। অবশ্য আলাদা করে কথা না হওয়ারই কথা। বাড়িতে আসা গেস্টদের নিয়ে ব্যস্ত থাকাটাও স্বাভাবিক। যে হলটায় একটু আগে কেক কাটা হয়েছে ওখানেই কোনার দিকে ফুচকা কোল্ড ড্রিঙ্কসের ব্যবস্থা আছে। ওখানেই একা একা দাঁড়িয়েছিল আহিলি। কি করব ভেবে একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস নিয়ে সেটারই সদ্ব্যবহারের মাধ্যমে সময় কাটানোর চেষ্টা করছিল। হঠাৎই নজর গেল একটা মেয়ের দিকে, সম্ভবত নীলাভর খুব পরিচিত। এই কিছুক্ষণ হলো এসছে। বেশ হেসে হেসে নীলাভর সঙ্গে গল্প করছে। ওদিকে নীলাভ ওই মেয়েটার সঙ্গে স্বতঃস্ফূর্ত। কেন জানে না এই হাসিটা একদম ভালো লাগছে না, কিন্তু ভালো না লাগার কারণটা আহিলি জানে না। আমি কি নীলাভর সঙ্গে কথা বলছে বলে ওই মেয়েটাকে জেলাস ফিল করছি? কিন্তু সেরকম তো হওয়ার কথা না। হতেই পারে ওই মেয়েটা ওর বন্ধু। না না, আমি এরকম ভাববো না। মনকে তো এক প্রকার বুঝিয়ে নিল, কিন্তু বাস্তবে মন তো কোনো যুক্তি তো মানে না। সে নিজের খেয়ালেই চলে। সমস্যাটা হলো একটু পরে। খাবার টেবিলে সবাই খেতে বসেছে। বারবার ওই মেয়েটাকে অ্যাভয়েড করবো ভাবলেও নীলাভর প্রতি ওর গায়ে পড়া এই আচরণটা একেবারেই মেনে নিতে পারছে না আহিনি। এত বড় একটা মেয়ে বাচ্চাদের মতো এরকম ব্যবহারই বা কেন করছে?
কেউ গিফট এনে নীলাভর হাতে দিতে গেলে নীলাভর ব্যস্ততার অজুহাতে গিফটটা রিসিভ করছে। নীলাভ যেখানে যাচ্ছে মেয়েটাও পিছু পিছু ছুটছে। ব্যাপারটা অসহ্য লাগছে আহেলির কাছে। আহেলি একবার নীলাভর সঙ্গে যেচে পড়ে কথা বলতে গেলে ওই অঙ্কনা বলে মেয়েটা এখানেও মাঝখানে এসে দাঁড়ালো। এক্সকিউজ মি বলে কী সব কাজের অজুহাতে নীলাভকে ওর সঙ্গে নিয়ে গেল। আর নীলাভও তেমনই কোনো প্রতিবাদ করলো না, পিছু পিছু চলে গেল। একটা খারাপ লাগা এসে আচমকাই যেন ঘিরে ধরলো আহিলির মনকে। কিছুই আর ভালো লাগছে না। এত পর্যন্ত তাও ঠিক ছিল, তবে খেতে গিয়ে যেটা হলো সেটার জন্য আহিলি একেবারেই প্রস্তুত ছিল না। তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে বলে ওরা বাড়ির সবাই মিলে একটু আগেই খেতে চলে এসেছে। আহিলি, দৃষ্টি আর শুভ একটা টেবিলে বসেছে। উল্টো দিকে হঠাৎই চোখ গেল নীলাভ আর ওই অঙ্কনা বলে মেয়েটা এসেছে। বলা ভালো, অঙ্কনা এক প্রকার জোর করেই নীলাভর হাতটা টানতে টানতে হাজির করেছে বেচারাকে। ওদিকে তাকিয়ে আরও খানিকটা খারাপ লাগার ছোঁয়া মনকে ঘিরে দিল, তাতে আমল দিল না আহিলি। চুপচাপ মাথা নিচু করে নিজের প্লেটের দিকে তাকিয়ে খাওয়ায় কনসেন্ট্রেট করলো। তবুও মন তো আর সেটা মানে না, মন তো চায় ওদিকে দেখতে। অঙ্কনা বলে মেয়েটাকে নিজের থালা থেকে এক টুকরো লুচি ছেড়ে নীলাভর সামনে ধরে ওকে খাওয়াতে যাচ্ছে। নীলাভ অনেকবার ওকে অনেক রকমভাবে বাধা দেওয়ার চেষ্টা করলেও মেয়েটা শোনার পাত্রী নয়, জোর করেই যাচ্ছে। শেষমেশ জোর করে লুচিটা নীলাভকে খাওয়াতে যাবে এমন সময় অঙ্কনার সঙ্গে চারপাশের সবাই অবাক হয়ে গেছে পরিস্থিতিতে। কারণ এরকম একটা পরিস্থিতি যে তৈরি হতে পারে কেউ আশা করেনি। অঙ্কনার হাতের থালাটা এক ধাক্কায় নিচে ফেলে দিয়েছে আহিলি। কাচের প্লেটটা হাত থেকে পড়ে যাওয়ায় টুকরো টুকরো কাচ চারিদিকে ছড়িয়ে পড়ছে। এরকম আচমকা একটা ঘটনা চারদিকে হঠাৎ করে এতটাই স্তম্ভিত হয়ে রয়েছে। ও তোমার হাত থেকে খেতে চাইছে না, এটা কি তুমি বুঝতে পারছো না? জোর করেই যাচ্ছ। খানিকটা চিৎকার করে অঙ্কনার উদ্দেশ্যে কথাটা বলে উঠল আহেলি। হাউ ডেয়ার ইউ! তোমার সাহস কী করে হয় আমার হাত থেকে প্লেটটা ফেলে দেওয়ার? মিনিমাম ভদ্রতাটুকু নেই তোমার মধ্যে? নীলাভ, এসব কী হচ্ছে? মেয়েটা কী বলছে এসব? আহিলির এরকম আচরণে নীলাভও বেশ অপ্রস্তুতিতে পড়েছে। আহিলির দিকে তাকিয়ে বেশ বিরক্তি নিয়ে বাইরে গিয়ে কয়েকটা কথা বলে উঠল নীলাভ। এসব কী হচ্ছে আহিলি? এরকম পজিটিভনেসের কী মানে? এরকম বাচ্চাদের মধ্যে আচরণ করছো কেন তুমি? হঠাৎ করে কেমন যেন ছোট মনে হলো নিজেকে। চারদিকে চোখ যেতে খেয়াল হলো এখানে উপস্থিত সবাই খাওয়া ছেড়ে ওর দিকে তাকিয়ে আছে। নীলাভ বেশ রেগে গেছে ওর আচরণে, সেটা ছেলেটার চোখ মুখ দেখে স্পষ্ট। ওদিকে অঙ্কনা বলে মেয়েটা নিজের মনে মনেই গজগজ করে যাচ্ছে। এক ছুট্টে ওই জায়গা থেকে বেরিয়ে এলো আহিলি। ও বেরিয়ে যেতে শুভ আর দৃষ্টি কোনো দিকে না তাকিয়ে বোনের পেছনে ছুটল। হয়তো পরিস্থিতিটা এখানে হঠাৎ করে ঘেটে গেছে আর সেটা ওদের বোন আহিলির জন্য। তবু পরিস্থিতিকে না সামলে আপাতত বোনের পাশে গিয়ে দাঁড়ানোটাই ঠিক বলে মনে করছে শুভ আর দৃষ্টি। জয়শ্রী দেবী মেয়ের আচরণে বেশ বিরক্ত। তার সঙ্গে সঙ্গে এতগুলো লোকের সামনে মেয়ের মুখটা ছোট হয়ে যাওয়ায় উনিও যথেষ্ট অপমানিত বোধ করছে। সবার সামনে উনি নিজেই মেয়ের হয়ে ক্ষমা চেয়ে যতটা সম্ভব পরিস্থিতিকে স্বাভাবিক করার চেষ্টা করল। কিন্তু পুরোপুরি স্বাভাবিক কি আর হয়? লোকজন যখন একটা বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ পেয়ে গেছে তখন এত সহজে থামবে বলে তো মনে হয় না। এক্সকিউজ মি অঙ্কনা, তুমি খেয়ে নাও, আমার একটু কাজ আছে। কথাটা বলে অঙ্কনার থেকে আর কোনো উত্তরের অপেক্ষা না করে ক্যাটারিংয়ের ছেলেগুলোকে কিছু একটা বলে বাইরের দিকে বেরিয়ে এলো নীলাভ। আমি এরকম কেন করলাম? আমার কোনো অধিকার নেই কারো পার্সোনাল ম্যাটারে ঢোকা। বোকার মতো আমি। ঠোঁটে ঠোঁট চেপে কান্নাটাকে যতটা সম্ভব আটকানোর চেষ্টা করে জোরে জোরে পা চালালো আহিলি। এখানে আর থাকা যাবে না, আমি বাড়ি যাব। আহিলি দাঁড়াও! দৃষ্টি আর শুভ প্রায় দৌড়ে হাঁপাতে হাঁপাতে ওর কাছে এসে পৌঁছালো। কি হয়েছে আহিলি, এভাবে ছুটছো কেন? বৌমনি, আমি বাড়ি যাব। কথাটা দৃঢ় গলায় বললেও গলাটা যে কাঁপছে আর মেয়েটা যে কান্না চেপে রেখেছে কষ্ট করে সেটার বুঝতে অসুবিধা হলো না দৃষ্টি। এসব কি পাগলামি হচ্ছে বলতো বোন? আহিলিকে এক হাতে জড়িয়ে নিল দৃষ্টি। তারপর ওর মাথায় আলতো করে হাত বুলিয়ে নিয়ে কথাটা বলল দৃষ্টি। এবার আর নিজেকে সামনে রাখতে পারল না মেয়েটা। দৃষ্টির ঘাড়ে মুখ গুজে ফুপিয়ে কেঁদে উঠল। এখানে আমার কোনো ভ্যালু নেই, আমি এখানে একদম থাকবো না। দৃষ্টি বেশ বুঝতে পারছে নীলাভর প্রতি অভিমান থেকে কথাগুলো বলছে আহিলি। কাঁদতে কাঁদতে কথাগুলো জড়িয়ে গেলেও চোখের জল থামছে না। আহিলির এরকম ছেলে মানুষই দেখে শুভর একটু রাগই হলো। হাজার হোক এটা মায়ের বান্ধবীর বাড়ি আর ওরা এখানকার আমন্ত্রিত অতিথি। ওদের জন্য অনুষ্ঠানটা স্পয়েল হয়ে যাবে এটা তো ঠিক নয়।
আহেলির উদ্দেশ্যে এই বিষয়ে কিছু বলতে যাবে তার আগেই দৃষ্টি হাত দেখিয়ে ওকে থামতে বলল। এই মুহূর্তে কিছু বললেও সেই বলাটা মাথায় ঢুকবে না আহেলির, তাই যা কিছু বলার বোঝানোর পরে বোঝানোই শ্রেয়। আমি বাড়ি যাব বৌমণি, যেখানে আমার কোনো ভ্যালু নেই সেখানে আমি এক মুহূর্ত থাকবো না। তুমি আমাকে ছাড়ো। ভ্যালু বলতে তুমি ঠিক কী বোঝো? আচমকায় অপ্রত্যাশিতভাবে পিছন থেকে একটা চেনা গলার আওয়াজ শুনে ওরা সবাই পিছন ঘুরিয়ে তাকিয়ে দেখলো নীলাভ দাঁড়িয়ে। কথাটা বলতে বলতে এগিয়ে এসে আহেলির একদম সামনে এসে দাঁড়ালো ছেলেটা। বলো, ভ্যালু বলতে ঠিক কী বোঝো? আহেলি চুপ থাকতে দেখে দৃষ্টি হয়তো ওর হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, তবে নীলাভ ওকে কিছু বলতে না দিয়ে আবার নিজেই বলে উঠল, না বৌমণি, আপনি প্লিজ কিছু বলবেন না, আমার আহেলির সঙ্গে কথা আছে। আহেলির চোখের দিকে একদম স্থির দৃষ্টিতে তাকালো নীলাভ। কী হলো বলো? আমি জানি তুমি কিছু বলতে পারবে না, উত্তরটা জানলে তো তুমি তো উত্তর দেবে। কী যেন বলছিলে? ভ্যালু। নিজের মূল্য নিজে দিতে জানো, যেটা এক্সপেক্ট করছো অন্যরা তোমার মূল্য দেবে। যদি ভ্যালু মানেটা জানতে তাহলে সবার সামনে নিজের সম্মানটা নষ্ট করতে না। আমাদের সম্মানের কথা না হয় বাদই দাও, আমরা বাইরের লোক, কিন্তু মানুষ তো সবার আগে নিজেকে ভালোবাসে, নিজেকে সম্মান দেয়। তুমি তো বেসিক এইটুকুই পারো না, যে নিজেকে সম্মান দেয় না তাকে কেউ সম্মান দেয় না। আহেলি এতগুলো কথা একেবারে বলে এবারে থামলো নীলাভ। আহেলি আবারও ফুপিয়ে কেঁদে উঠল। আই অ্যাম সরি, তোমাদের মধ্যে ঢোকাটা আমার ঠিক হয়নি। হোয়াট রাবিশ, হোয়াট ডু ইউ মিন বাই তোমাদের মধ্যে? শোনো আহেলি, আমি জানতাম তুমি বুঝতার মেয়ে, সিচুয়েশনকে বুঝতে জানো, কিন্তু বিশ্বাস করো আমার ধারণাটা একেবারেই ভুল। কোনো ম্যাচিউরিটি নেই তোমার মধ্যে। বাড়ি যাও, গিয়ে ঠান্ডা মাথায় ভাবো কী বলছো আর কী করছো। তোমাকে এখন কিছু বলে মাথায় কিছুই ঢুকবে না। কথাটা বলে 1 মিনিটও অপেক্ষা করলো না নীলাভ। আহেলি ভেবেছিল নীলাভ হয়তো ওর কাছে সরি বলে ওকে ফিরিয়ে আনতে নিয়ে এসেছে, কিন্তু ও যে এভাবে এসে কথাগুলো বলবে, না, আহেলি আর ভাবতে পারছে না। এরপরেও এখানে দাঁড়িয়ে থাকলে সবাই ওর দিকে তাকিয়ে হাসবে। তাড়াতাড়ি করে এগিয়ে গেল পার্কিং প্লেসের দিকে, যেখানে গাড়িটা রাখা আছে। ওকে ওভাবে একা একা ছাড়া যাবে না, তাই শুভ আর দৃষ্টি ওর সঙ্গে গেল। এই ঘটনার পরে একটা গোটা দিন কেটে গেছে। নীলাভ আহেলির সঙ্গে যোগাযোগ করেনি। আহেলিও ফোন করার সাহস পায়নি, তবে 2-1বার টেক্সট করেছিল নীলাভকে, কিন্তু নীলাভ মেসেজ সিন করেনি। এবার খুব খারাপ লাগছে আহেলির। আচ্ছা, সব ছেলেরাই কি এমন হয়? আগে সুজাত আর এখন নীলাভ। কথাটা মনে আসলো, মনের চিন্তাটাকে দূর করলো, মনকে এটা বুঝিয়ে যে সুজাতকে ও ভালোবাসত, কিন্তু নীলাভ শুধুমাত্র ওর বন্ধু। বন্ধুত্বের সম্পর্কে এতটা এক্সপেকটেশন হয়তো ঠিক না। আজকে কলেজ শেষ হয়েছে টিফিনের পরেই, যদিও 3টে থেকে একটা ক্লাস ছিল, সেটা অ্যাটেন্ড করতে মন চাইছে না। ওদিকে আজকে দৃষ্টিও আসেনি, তাই একাই ফিরতে হবে। একা একা বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়েছিল মেয়েটা। অনেকক্ষণ বাস নেই, শেষমেশ একটা বাস আসতে উঠতেই পড়তে হলো আহেলিকে। যদিও ঠাসা ভিড়, কিছু করার নেই, তাড়াতাড়ি ফিরতে হবে। 5 মিনিট দাঁড়ানোর পর সামনের লোকটা উঠতেই যেন একটু স্বস্তি পেল আহেলি। বসে ব্যাগ থেকে জলের বোতলটা বের করে জলটা খেয়ে সামনের দিকে তাকালো। কেমন আছো আহেলি? একটা অতি পরিচিত গলার আওয়াজ শুনে বিস্ময়ের সঙ্গে পাশের সিটে বসে থাকা লোকটার দিকে তাকাতেই ভীষণ রকমভাবে অবাক হয়ে গেল মেয়েটা। লাঞ্চের আগে কাজ প্রায় শেষ, টিফিনের এইটুকু সময় ছাড়া তো এক বিন্দু ফুরসতও পাওয়া যায় না, তাই এই অফিসে। কম্পিউটার স্ক্রিন থেকে চোখটা সরিয়ে একবার ফোনটার দিকে তাকালো নীলাভ। না, কোনো মিসড কল নেই। হয়তো সকালে ফোনটা সাইলেন্ট করার পর থেকে এখনও পর্যন্ত একটা মিসড কলের জন্যই অপেক্ষা করছিল নীলাভ, কিন্তু না, আশাটা পূর্ণ হলো না। ফোনটা হাতে তুলে নিয়ে তড়িঘড়ি করে ফেসবুক খুলে টাইমলাইনে নির্দিষ্ট পোস্টে গিয়ে একবার চেক করলো। এবারেও হতাশই হলো নীলাভ। এখানেও সেই কাঙ্ক্ষিত আপডেটটা নেই। নীলাভ, চলো ক্যান্টিন যাবো, বড্ড খিদে পেয়েছে। তুমি যাও, আমি পরে যাচ্ছি। তোমাকে না নিয়ে কোথাও যাবো না। না খেয়ে শরীর খারাপ করলে কে দেখবে শুনি? কথাটা বলেই নীলাভর হাতটা ধরে ওকে টানতে যাবে, এমন পরিস্থিতিতে বিরক্তি নিয়ে নীলাভ উল্টো দিকের ব্যক্তিটি থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিল। এনাফ ইজ এনাফ কঙ্কনা, কেন জোর করছো? বলছি তো আমি যাচ্ছি একটু পর। তুমি রাগ করছো কেন নীলাভ? আরে না খেয়ে বসে থেকে কী করবে, তার থেকে চলো খেয়ে আসি, তারপর দুজনে মিলে একটু নিচ থেকে ঘুরে আসবো, দেখবে তোমারও মন খুব ভালো হয়ে যাবে। আমি কোনো বাচ্চা নই, আর তোমাকে দায়িত্ব দিইনি আমার মন ভালো করা। তোমাকে একটা কথা বলে অঙ্কনা, বন্ধুত্বের একটা গণ্ডি হয়। আমরা খুব ভালো বন্ধু, তবে তারও একটা সীমাবদ্ধতা আছে। আমি আশা করব তুমি সেই ডিস্টেন্সটাকে রেসপেক্ট করবে। এক্সকিউজ মি, আমার একটা ফোন করার আছে, তুমি এগো।
অঙ্কনার থেকে কোনো উত্তরের অপেক্ষা না করে নিজের ফোন আর ওয়ালেটটা টেবিল থেকে নিয়ে বেরিয়ে গেল নীলাভ। গল্পটি কেমন লাগলো আমার সঙ্গে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ শীঘ্রই আসবে।